আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি ইজাজ ইকবাল, ডিপার্টমেন্ট অফ জুওলজি, রাজশাহী কলেজ। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামার। শুধুমাত্র এইচএসসি নয়, বেসিক ইংলিশ গ্রামার থেকে পার্টস অফ স্পিচ টপিকের সর্বপ্রথম পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন। এখন ক্লাস টপিক শুনে অনেকেই, বিশেষ করে যারা এইচএসসি লেভেলে রয়েছে, তারা হয়তো বলবা যে স্যার আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা এই বেসিক ইংলিশ গ্রামার শিখে কি করব? নিজের এবং আমার আশেপাশের আরো অনেকের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বর্তমানে এমন বহু স্টুডেন্ট রয়েছেন যারা এইচএসসি লেভেল কিংবা এইচএসসি পার করে আরো হায়ার লেভেলে চলে গেছে, তবুও তারা কিন্তু বেসিক ইংলিশ গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করে। আর একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিশ্চয়ই আমরা সেই সকল সমস্যাগুলোকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি, যাতে করে শুধুমাত্র প্রথম সারির স্টুডেন্টরাই নয়, বরং তার পরবর্তী সারির স্টুডেন্টরাও উপকৃত হতে পারে। তো আর দেরি না করে লেটস বিগিন, শ্যাল উই? আচ্ছা, নাউন যেহেতু পার্টস অফ স্পিচেরই সর্বপ্রথম পার্ট অফ স্পিচ, তাই এটি নিয়ে কথা বলার পূর্বে পার্টস অফ স্পিচ নিয়ে সামান্য একটু হলেও আলোচনা করে নেওয়া উচিত। তাহলে এখানে আমি কোনো বইয়ের ভাষায় কিচ্ছু বলবো না, সম্পূর্ণরূপে স্টুডেন্টদের ভাষায়, আমাদের মুখের ভাষায় স্বাভাবিকভাবেই আমি বলছি। সো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? একটি সেন্টেন্সে যতগুলি শব্দ রয়েছে, একটি সেন্টেন্স বিভিন্ন শব্দের সমন্বয়ে গঠিত হয়, আমরা সকলে জানি। তো প্রত্যেকটি শব্দ সেখানে কিন্তু একটি পারপাস সার্ভ করে, একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সেখানে বসে। সেন্টেন্সে তার একটি নির্দিষ্ট রোল রয়েছে, তো সেই তার কাজ, উদ্দেশ্য বা রোল অনুযায়ী তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, আর এই শ্রেণীকরণই হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন আমরা মোটামুটি সকলে জানি যে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার আসি নাউনের বিষয়ে। নাউন কি? কোনো কিছুর নামই হচ্ছে নাউন, ব্যাস এটুকুই। কিন্তু শুধুমাত্র এটুকু জানলে কি হবে? তা কিন্তু নয়, আরো অনেক কিছু কিন্তু জানা প্রয়োজন। চলো সে বিষয়ে আলোচনা করা যাক। নাউন কত প্রকার? নাউন মূলত 2 প্রকার, যেমন কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই কংক্রিট নাউন আবার 4 প্রকারের হয়ে থাকে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো এভাবেই আমরা নাউনের সব কয়টি প্রকারভেদ মিলিয়ে মোট 5টি প্রকারভেদ পেয়ে থাকি, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং ফাইনালি পাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউন বলতে মূলত নন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে বোঝানো হয়, যেগুলো হচ্ছে ওই 4টি। এবার আলোচনা করা যাক প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন এক্স্যাক্টলি কাকে বলে? কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা যাই হোক না কেন, সেটির নির্দিষ্ট নাম, একটি ইউনিক একক নাম যেটি রয়েছে, সেটিকে বলা হয় প্রপার নাউন। যেমন এখানে আমি বেশ কিছু নির্দিষ্ট নাম লিখেছি। প্রথমে রয়েছে ইজাজ, একজন ব্যক্তির নাম; নাবিকুল, একজন ব্যক্তির নাম; সান, মুন, নির্দিষ্ট আমাদের যে নক্ষত্র রয়েছে আমাদের সৌরজগতে, সেই নির্দিষ্ট একটি নক্ষত্রের নামই কিন্তু সূর্য বা সান, সেজন্য ওটিও কিন্তু একটি প্রপার নাম। মুনের ক্ষেত্রেও ব্যাপারটি তাই। আমাদের যে নির্দিষ্ট প্রাকৃতিক উপগ্রহটি রয়েছে সেটি হচ্ছে চাঁদ, একমাত্র একটি নির্দিষ্ট উপগ্রহ চাঁদের জন্যই কিন্তু মুন নামটি প্রযোজ্য, সেজন্যই সেটি একটি প্রপার নাম। এরপর রয়েছে আমাদের এপসাইলন এডু, আমাদের এই প্রতিষ্ঠানটির নামটিও কিন্তু শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্যই একটি ইউনিক নাম। এভাবে পৃথিবীর সকল প্রতিষ্ঠানের নির্দিষ্ট নামগুলি কিন্তু প্রপার নাম। এরপর রয়েছে অডি। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে অডি একটি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ব্র্যান্ড। তো এই নামটিও তাদের ব্র্যান্ডের জন্য সম্পূর্ণভাবে ইউনিক এবং এটিও একটি প্রপার নাম। এরপর আসছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে সেই নাউন যেটি দ্বারা কোনো কিছুর জাতিবাচক বা শ্রেণীবাচক নামটিকে বোঝানো হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি। এটি যে কোনো কান্ট্রির নামই বোঝাতে পারে। পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে, এখানে কোনো নির্দিষ্টভাবে বলা নেই যে এটি কোনো নির্দিষ্ট দেশের নাম। এটি একটি জাতিগত বা শ্রেণীগত নাম। সমস্ত দেশকেই কিন্তু কান্ট্রি বলা যেতে পারে। একইভাবে টিচার, এটির দ্বারা যে কোনো টিচারকেই কিন্তু বোঝানো যেতে পারে। যতগুলো টিচার রয়েছে দুনিয়ার মধ্যে, প্রত্যেক টিচারকেই কিন্তু টিচার বলা যেতে পারে। বুক, এটির মাধ্যমেও যে কোনো বইকেই বোঝানো যেতে পারে। বিল্ডিং, যে কোনো বিল্ডিংকে বোঝানো যেতে পারে।
মুভি, এটি যে কোনো মুভি হতে পারে। যতগুলি মুভি তৈরি হয়েছে বা সামনে তৈরি হবে প্রত্যেকটি মুভিকে কিন্তু মুভি ওয়ার্ড দ্বারা প্রকাশ করা যেতে পারে। এবং ফাইনালি দেখতে পাচ্ছি বয়। বয় দ্বারা কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোনো ছেলের নাম বোঝানো হয়নি, পুরো ছেলে জাতিটিকে বোঝানো হয়েছে, সকল ছেলে এর অন্তর্ভুক্ত। তাই অবশ্যই এটিও একটি কমন নাউন। স্যার, আপনি প্রপার নাউনের জন্য দুইটা ছেলের নাম ব্যবহার করলেন, কমন নাউনের জন্য ব্যবহার করলেন বয়েজ। তো এটা মেয়েদের প্রতি হালকা পাতলা একটা বৈষম্য হয়ে গেল না? মুভিং অন। এবার আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা সমজাতীয় বা সমগোত্রীয় বেশ কিছু বস্তুর বা ব্যক্তির বা বিষয়ের যে কোনো কিছু সমষ্টিকে বোঝানো হয়। যেমন এখানে দেখো ক্লাস। একটি ক্লাসে কিন্তু শুধুমাত্র একটি স্টুডেন্ট থাকে না, একটি ক্লাস অনেকগুলো ছাত্র বা ছাত্রী এর সমন্বয়ে গঠিত হয়। তাই এটি অবশ্যই একটি কালেকটিভ নাউন, কারণ এটি অনেকগুলো ছাত্রছাত্রীর সমন্বয়ে গঠিত একটি গ্রুপকে ইন্ডিকেট করে। এরপর দেখো ফ্লক। ফ্লক অফ বার্ডস। একটি পাখি কিন্তু একটি ফ্লক কখনোই গঠন করতে পারে না, এর জন্য একই সঙ্গে বেশ কিছু পাখির উপস্থিতি প্রয়োজন। অনেকগুলো পাখির একটি দলই হচ্ছে একটি ফ্লক। এরপর রয়েছে টিম। অবশ্যই একটি মেম্বার দিয়ে তো একটি টিম কখনোই গঠিত হয় না, একটি টিমে অবশ্যই একাধিক মেম্বারের উপস্থিতি প্রয়োজন। তারপর রয়েছে গ্যাং। গ্যাংও কখনোই একজন গঠন করতে পারে না, একটি গ্যাংয়ে অনেকগুলি সদস্য থাকে। তারপর রয়েছে ফ্যাকাল্টি। ধরে নাও এটি অনুষদ, এটি বেশ কিছু শিক্ষক মন্ডলী নিয়ে গঠিত অনুষদ। আমাদের এই যে এপসাইলন এডু যে টিচার্স প্যানেল রয়েছে, অবশ্যই সেটিও বেশ কিছু শিক্ষকের একটি সমন্বিত গ্রুপ। এখানে কিন্তু শুধুমাত্র একজন শিক্ষকের উপস্থিতি নেই, তাই এটি একটি কালেকটিভ নাউন। এরপরে রয়েছে লাইব্রেরি। অনেকগুলি বইয়ের সমন্বয়ে কিন্তু একটি লাইব্রেরি গঠিত হয়, শুধুমাত্র একটি বই দিয়ে কিন্তু একটি লাইব্রেরি কখনো গঠিত হয় না, আর সেজন্যই এটিও অবশ্যই একটি কালেকটিভ নাউন। তারপর রয়েছে ক্রাউড, মানুষের জনতা বা জনতার ভিড়, সেটি অবশ্যই বুঝতেই পারছি যে এখানে একজন মানুষ থাকে না, একাধিক থাকে। তারপর রয়েছে আর্মি। অবশ্যই আর্মিও কিন্তু শুধুমাত্র একজন সোলজার দিয়ে গঠিত হয় না। an army of soldiers যখন আসে অবশ্যই সেখানে অনেকজন সোলজারের কালেকটিভ একটা উপস্থিতিকে বোঝানো হয়। এরপর আসছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে মূলত বোঝানো হয় কোনো বস্তুর গাঠনিক উপাদানকে, অর্থাৎ যে উপাদানটি দ্বারা সেই বস্তুটি গঠিত হয়েছে সেটিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার অর্থাৎ পানি, এটি একটি ম্যাটেরিয়াল নাউন। তারপরে সুগার অর্থাৎ চিনি, এটিও একটি ম্যাটেরিয়াল নাউন, কারণ এটি একটি উপাদানকে বোঝানো হয়েছে। এরপর রয়েছে উড, কাঠ, অবশ্যই একটি উপাদান এটিও, তাই এটিও একটি ম্যাটেরিয়াল নাউন। একইভাবে গোল্ড, আয়রন, সিলভার প্রত্যেকটি কিন্তু এক একটি ধাতু এবং প্রত্যেকটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি টি বা চা, এটিও কিন্তু একটি ম্যাটেরিয়াল নাউন। এবং ফাইনালি আমরা এসে গেছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাটেরিয়াল নাউনের কিছুটা অপোজিট সেন্সে ইউজড হয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন গুণ, কাজ বা অবস্থা যেটিকে দেখা যায় না, ধরা যায় না কিংবা ছোঁয়া যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্স অর্থাৎ ধৈর্য, এটি কিন্তু আমরা ধরতে পারি না। স্যার, ধৈর্য তো ধরা যায়। মানে এটি হাত দিয়ে আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না। ধৈর্য এমনিতে ধরা যায়, কিন্তু এটি সেই ধরা না। তারপর রয়েছে অ্যাঙ্গার অর্থাৎ রাগ। রাগও কিন্তু ছোঁয়া যায় না, ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে। এরপর রয়েছে লাক বা ভাগ্য, এটিকেও কিন্তু আমরা ধরতে বা ছুঁতে পারি না। এরপর রয়েছে টলারেন্স অর্থাৎ সহনশীলতা, কাইন্ডনেস, দয়া, বিউটি অর্থাৎ সৌন্দর্য। এই প্রত্যেকটি আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে, এগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না কিংবা দেখতে পারি না। বিধায় এই প্রত্যেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। স্যার, বৈষম্য কোন নাউন? পোলাপান এখন বৈষম্য ওয়ার্ডটা খুব ভালোভাবে শিখে গেছে। তো বৈষম্য অর্থাৎ ডিসক্রিমিনেশন, এটিও কিন্তু একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এতক্ষণ আমরা নাউনের ক্লাসিফিকেশনস গুলো দেখলাম, কিন্তু নাউনের কিন্তু আরো একটি আলাদা পার্সপেক্টিভ থেকে ক্লাসিফিকেশন করা যায়, সেটি হচ্ছে কাউন্টেবিলিটি অর্থাৎ গণনা যোগ্যতা। কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউন ঠিক কত প্রকারের হয়ে থাকে, চলো এবার এই বিষয়ে আলোচনা করি। কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউন মূলত দুই প্রকারের হয়ে থাকে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এখানে কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউন যেটিকে আমরা গণনা করতে পারি,
এবং স্বাভাবিকভাবে আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউন যেটিকে গণনা করা সম্ভব নয়। কিছুক্ষণ পূর্বেই আমরা নাউনের যে 5টি ক্লাসিফিকেশন দেখে এলাম, সেই 5টির মধ্যে শুধুমাত্র একটি রয়েছে যেটি কাউন্টেবল, আর সেটি হচ্ছে কমন নাউন। এবং কমন নাউন ব্যতীত বাকি প্রত্যেকটি নাউনই কিন্তু আনকাউন্টেবল নাউন। আর সে কারণে আমরা যখন কমন নাউন ব্যবহার করি কোনো সেন্টেন্সে, তার পূর্বে কিন্তু আমাদেরকে আর্টিকেল দিয়ে বা সেই নাউনের সিঙ্গুলার কিংবা প্লুরাল ফর্ম দিয়ে ইন্ডিকেট করে দিতে হয় যে নাউনটি সিঙ্গুলার রূপে রয়েছে নাকি প্লুরাল রূপে রয়েছে। উদাহরণস্বরূপ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী। এখানে কিন্তু স্টুডেন্ট শব্দটি একটি কমন নাউন, আমরা আগে জেনে এসেছি, এবং তার পূর্বে এ আর্টিকেলটি যুক্ত হয়ে ইন্ডিকেট করছে যে এটি সিঙ্গুলার ফর্মে রয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ আমি নিজে, আমি একজন সিঙ্গুলার পারসন। এরপর রয়েছে দে আর স্টুডেন্টস, অর্থাৎ তারা শিক্ষার্থী। এখানে কিন্তু আর যুক্ত হয়েছে এবং স্টুডেন্টের পরে একটি এস যুক্ত হয়ে এটিকে প্লুরাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানে দে কিন্তু এটি প্লুরাল সাবজেক্ট। এখানে কিন্তু একজন নেই, এখানে কিন্তু একাধিক ব্যক্তিকে বোঝানো হয়েছে। এবার আমরা যদি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই কাজটি করার ট্রাই করি, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দেখি আই অ্যাম হ্যাপি, অর্থাৎ আমি খুশি। এখানে যদি আমি কোনো আর্টিকেল বসানোর চেষ্টা করি, অর্থাৎ আই অ্যাম এই হ্যাপি, তা কিন্তু কখনো সম্ভব নয়, এটি সম্পূর্ণরূপেই ভুল। আবার আমি যদি এখানে হ্যাপি এর কোনো সিঙ্গুলার কিংবা প্লুরাল ফর্মে নিয়ে যেতে চাই এটিকে, সেটাও কিন্তু সম্ভব নয়। এরপরে কিন্তু এস বা এস কোনো কিছুই যুক্ত করা সম্ভব নয়। তাই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই কিন্তু আনকাউন্টেবল নাউন। একইভাবে কমন নাউন ব্যতীত প্রতিটি নাউনে কিন্তু আনকাউন্টেবল নাউন, শুধুমাত্র কমন নাউনে কাউন্টেবল হওয়ার কারণে এটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম বিদ্যমান। ফাইনালি আমরা এসে গেছি আমাদের আজকের টপিকের সর্বশেষ পার্টে, আর সেটি হচ্ছে নাউন ফর্ম অফ ওয়ার্ডস বাই অ্যাডিং সাফিক্স, অর্থাৎ কি কি প্রত্যয় যুক্ত করে একটি শব্দের নাউন ফর্ম গঠিত হয়। এখানে বেশ কিছু সাফিক্স নিয়ে আলোচনা করা হবে। এখানে কিন্তু প্রিফিক্সেস নিয়ে কোনো আলোচনা করা হয়নি। প্রিফিক্স হচ্ছে উপসর্গ, যেটি শব্দের পূর্বে যুক্ত হয়, আর সাফিক্স হচ্ছে প্রত্যয়, যেটি শব্দের পরবর্তীতে যুক্ত হয়ে সেই শব্দকে প্রভাবিত করে বা চেঞ্জ করে। তো প্রথমে যেটি আমি করব, আমি প্রত্যেকটি সাফিক্সের একটি ছোট করে চার্ট বানিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা ওয়ার্ডের সঙ্গে সেই সাফিক্সেস গুলো কিভাবে বসে এবং কিভাবে ওয়ার্ডটিকে নাউন ফর্মে নিয়ে যায় সেটি দেখব। তো আমরা এখানে প্রথম যে সাফিক্সটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সি ওয়াই। এটি যুক্ত হয়েছে ক্যাপ্টেন ওয়ার্ডটির পরে এবং যে ওয়ার্ডটি গঠন করেছে সেটি হচ্ছে ক্যাপ্টেন্সি। এটি একটি নাউন এবং এরপরে লিটারেট ওয়ার্ডটির সাথে যুক্ত হয়ে এটি গঠন করেছে লিটারেসি এবং এটিও একটি নাউন। এরপরে আমরা যে সাফিক্সটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টিএইচ। এটি কোন কোন ওয়ার্ডের সাথে যুক্ত হতে পারে? এখানে প্রথমে ছিল ওয়ার্ম, যেটি একটি অ্যাডজেক্টিভ, এবং এটির সাথে টিএইচ সাফিক্সটি যুক্ত হওয়ার পরে গঠন করলো ওয়ার্মথ, যেটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গ্রো একটি ভার্ব, এটির সাথে টিএইচ সাফিক্স যুক্ত হয়ে গঠন করেছে গ্রোথ। এরপরে যে সাফিক্সটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নেসএস, অর্থাৎ নেস। এখানে ফিট একটি অ্যাডজেক্টিভ এবং এটির সাথে নেস যুক্ত হয়ে গঠন করেছে ফিটনেস, যেটি একটি নাউন। এরপরে হ্যাপি, এটিও একটি অ্যাডজেক্টিভ এবং এটির সাথে যুক্ত হয়েছে নেস এবং গঠন করেছে হ্যাপিনেস, যেটি অবশ্যই একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যে সাফিক্সটি রয়েছে সেটি হচ্ছে ইআর অথবা আর। এখানে কিপ শব্দটির সঙ্গে ইআর যুক্ত হয়ে গঠন করেছে কিপার এবং মেক শব্দটির সাথে আর যুক্ত হয়ে গঠন করেছে মেকার, এবং অবশ্যই এই দুটো শব্দই কিন্তু নাউন। এরপর যে সাফিক্স আমরা দেখতে পাই সেটি হচ্ছে ডাবল ই অথবা সিঙ্গল ই। কিছু ওয়ার্ড যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে এখানে রেফার শব্দটির সঙ্গে ডাবল ই যুক্ত হয়ে গঠন করেছে রেফারি এবং এমপ্লয়ার শব্দটির সঙ্গে এমপ্লয়ি শব্দটি গঠিত হয়েছে। এরপর আমরা যে সাফিক্সটি দেখতে পাই সেটি হচ্ছে এজ এবং এটি কিভাবে শব্দের সাথে যুক্ত হয়? লিক এর সাথে এজিই যুক্ত হয়ে তৈরি করেছে লিকেজ এবং ইউজ এর সাথে এজিই যুক্ত হয়ে তৈরি করা হয়েছে ইউসেজ। এবং এরপর ফাইনালি আমরা যে সাফিক্সটির বিষয়ে জানবো সেটি হচ্ছে
SION কিংবা TION। তো এর কিছু উদাহরণ আমরা দেখে নিই। তো এখানে আমরা যে দুটি ওয়ার্ড দেখতে পাচ্ছি সে দুটি হচ্ছে, প্রথমে রয়েছে কনফিউজ এবং তার সাথে SION যুক্ত হয়ে তৈরি হয়েছে কনফিউশন, এবং দ্বিতীয়ত যে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাক্ট এবং তার সাথে TION যুক্ত হয়ে তৈরি করেছে অ্যাকশন। আচ্ছা, নাউন ফর্মসের জন্য আর যে কয়টি সাফিক্স আমাদের জানা প্রয়োজন সেই কয়টি আমি এই টেবিলে লিখে দিয়েছি। প্রথম সাফিক্সটি হচ্ছে মেন্ট। মেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, প্রথমে অ্যামিউজ এর পরে মেন্ট যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যামিউজমেন্ট। একইভাবে আমরা জানি যে এন্টারটেইনিং থেকে এন্টারটেইনমেন্ট তৈরি হয়, শিপ থেকে শিপমেন্ট এন্ড সো অন। এরপরে আমরা যে সাফিক্স দুইটি দেখতে পাই সেই দুটি হচ্ছে ANCE বা ENCE। এখানে আমরা দেখছি মেইনটেইন এর সাথে ANCE যুক্ত হয়ে তৈরি করেছে মেইনটেনেন্স। একইভাবে অ্যাটেন্ড থেকে তৈরি হয় অ্যাটেন্ডেন্স বা কনফিডেন্ট থেকে তৈরি হয় কনফিডেন্স। এরপর আমরা দেখতে পাই AL। এখানে অ্যারাইভ এর সাথে AL যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যারাইভাল। একইভাবে অ্যাক্সিডেন্ট থেকে তৈরি হয় অ্যাক্সিডেন্টাল বা নেশন থেকে ন্যাশনাল। এরপরে আমরা দেখতে পাচ্ছি TY। এক্ষেত্রে কি কি ওয়ার্ড ইউজ হতে পারে, এখানে সেফ থেকে তৈরি হয়েছে সেফটি, একইভাবে ভ্যালিড থেকে ভ্যালিডিটি, হিউমিড থেকে হিউমিডিটি। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে TY সাফিক্স যুক্ত হয়ে একটি নাউন গঠিত হয়। এরপর রয়েছে শিপ। এখানে ফ্রেন্ড শব্দের পরে শিপ যুক্ত হয়ে তৈরি হয়েছে ফ্রেন্ডশিপ। একইভাবে সিটিজেনের পরে শিপ যুক্ত হয়ে তৈরি হয় সিটিজেনশিপ, স্পন্সরের সাথে শিপ যুক্ত হয়ে তৈরি হয় স্পন্সরশিপ। এন্ড ফাইনালি যে সাফিক্সটি রয়েছে সেটি হচ্ছে ISM। এর কিছু এক্সাম্পলস আমরা দেখি। রিয়েল থেকে তৈরি হচ্ছে রিয়েলিজম। একইভাবে ক্রিটিসাইজ থেকে তৈরি হয় ক্রিটিসিজম বা রেস থেকে রেসিজম, কিংবা ফেটাল থেকে তৈরি হয় ফেটালিজম। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। চেষ্টা করেছি যথাসম্ভব সংক্ষেপে এবং সহজভাবে তোমাদেরকে নাউনের ব্যাপারে বেসিক কিন্তু মজবুত একটি ধারণা দেওয়া। এবং এই ক্লাসের উপর যদি তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই করার। আমাদের এপসাইলন এডু হতে তোমাদের জন্য অতি শীঘ্রই অসাধারণ কিছু ক্লাসেস এবং কোর্সেস রিলিজ হতে চলেছে, এবং কোর্সেসের বিষয়ে আলোচনা করতে হলে অবশ্যই পেজে ইনবক্স করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অতি শীঘ্রই পরবর্তী একটি ক্লাসে। টিল দেন স্টে সেফ এন্ড আল্লাহ হাফিজ।